একটা খবর এই যে সোশ্যাল মিডিয়াতে বেশ মানে ছড়িয়ে পড়ছে, সেটা হলো ভারতের খবর। পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল কংগ্রেস যে হেরে গেছে না, এখন বিজেপি ক্ষমতায় আসছে। তো এখন তৃণমূল কংগ্রেস তো 15 বছর ধরে ওখানে রাজত্ব করছে, এবং এই তৃণমূল কংগ্রেস দলটা তো আর নীতি আদর্শবিহীন একটা মানে কাটমানির দল, তোলাবাজ দল, চাঁদাবাজ দল। এদের কাজই তো ছিল সেইটা, এবং এরা একটা কৌশল অবলম্বন করে বারবার ক্ষমতা আসতো। তার মধ্যে 1 নম্বর ছিল মুসলমানদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেয়া এবং তাদের অবাধ স্বাধীনতা, এবং তারা যা কিছু করতে চাইতো সবগুলো তাদেরকে অনুমতি দেওয়া হতো। তো আর 27-28% ছিল তাদের ভোট, ফলে এটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতো। আর একটা পদ্ধতি অবলম্বন করেছিল, সেটা কি? সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার নামক একটা ভাণ্ডার থেকে ওই ভারতের নারী বলছি, মানে পশ্চিমবঙ্গের নারীদেরকে 1000 টাকা করে দেওয়া হতো। পরে মনে হয় যে সেটা বাড়িয়ে 1500 করছিল। হলো হচ্ছে নারীরা কিন্তু ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত। এখন এই সমস্ত ইকুয়েশন বানচাল করে দিয়ে বিজেপি ক্ষমতা আসার পর একটা অদ্ভুত ঘটনা ঘটছে, এবং সেটার খবরে যে দেখা যাচ্ছে যে পেটানি খাওয়ার ভয়ে সবাইকে ডেকে কাটমানির টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। পেটানি খাওয়ার ভয়ে মানে গণপিটানি খাওয়ার ভয়ে আর কি। তো এখানে যে কাটমানির টাকা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে বলি যে ঘুষ অথবা চাঁদা এরকম, আর এই পশ্চিমবঙ্গে বলে তোলাবাজ, মানে তোলা তারপরে কাটমানি, এরকম একটু টার্মে তফাৎ আছে। তো এখন তৃণমূল কংগ্রেসের তো আর বেল নেই। তৃণমূল কংগ্রেসের বিশেষ করে পঞ্চায়েতের কাউন্সিলররা অথবা বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা তো দেখা যাচ্ছে যে প্রায় তাদেরকে পুলিশ ধরে কোমরে রশি বেঁধে নিয়ে তারপরে রাস্তায় ঘুরাচ্ছে। এখন তারা তো দৌড়ের উপরে আছে, অনেকে পলায় হয়তো দূরে সরে গেছে, আর যারা অত্র অঞ্চলে আছে তাদেরকে তো পুলিশ ধরে সাংগড় দিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের হাতে থাকা কাউন্সিলর অথবা পঞ্চায়েতের যে সভাপতি তারা মায়েরও খাচ্ছে পাবলিকের হাতে। এখন এদের মূল কাজ ছিল তো জনগণের কাছ থেকে কাটমানি তোলা, অর্থাৎ ঘুষের টাকা নেওয়া বা চাঁদা তোলা। এবং তার একটা অন্যতম চাঁদা তোলা বা কাটমানি নেওয়ার একটা ওয়ে ছিল ওই যে মানে ঘর দিত ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এটা মনে হয় যে কেন্দ্রীয় সরকারের টাকায় যারা নাকি গরিব তাদেরকে ওই 2 রুমের 2 বেডরুম বিশিষ্ট একটা করে ঘর তৈরি করে দিত। এখন একটা করে ঘর তৈরি করে দিতে গেলে সেটা কত 3,20,000 না 25,000 টাকা খরচ পড়তো, যেটা আমি শুনছি আর কি। তো 3,20,000-25,000 টাকা দামের একটা ঘর পাবে, অথচ তারা তৃণমূল নেতাদেরকে, কাউন্সিলরদেরকে, বিধায়কদের কোনো টাকা দিবে না, তা কি হয়? তো এই ক্ষেত্রে সাধারণত যেটা আমি দেখছি পশ্চিমবাংলায়, আমি তো গেছি, গিয়ে দেখছি যারা নাকি সাধারণ পাবলিক, গরিব, যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না, তাদের কাছ থেকে এরকম একটা ঘরের বাবদ 25 থেকে 30,000 টাকা চাঁদা নেওয়া হতো। 25 থেকে 30,000 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো। আর যারা নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক ভোট দিত তাদের কাছ থেকে একটু কম, 15 থেকে 20,000 টাকা নেওয়া হতো। তো এইভাবে অনেক টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু ওই এক পঞ্চায়েত কাউন্সিলর কিন্তু আয় করতে পারতো। যেমন ধরা যাক যে গ্রামে কোনো পঞ্চায়েতের একজন কাউন্সিলরের ভাগে হয়তো 50টা আছে, 50টা হয়তো ওই বাড়ি বরাদ্দ সে দিতে পারে, এবং সেই তালিকা, বেনিফিশিয়ারির তালিকা সেই করবে। তো এখন সে যদি পার ঘর 25,000 টাকা করে নেয়, তাহলে সে কত টাকা, অনেক টাকা সে কিন্তু এখান থেকে আয় অর্জন করতো, এবং এভাবে করেছিল। এবং শুধু যে খালি ঘরের বরাদ্দ থেকে টাকা নিত তা না, এখানে আবার ওই যে চাউল দেয়, তারপরে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা পাইতো মেয়েরা, তো মেয়েদের নাম কি এমনি দিত নাকি? হয়তো একজনের নাম লক্ষ্মী ভাণ্ডারে ঢুকাতে হয়তো 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত নিত এই কাউন্সিলররা। এবং এই ক্ষেত্রে তো আরও বেশি টাকা আয় করতো, কারণ একজন কাউন্সিলরের বাটে হয়তো 200-300 মহিলা পড়তো, মানে সেই তালিকাটা তৈরি করতো। তো এখন একটা লোককেও কিন্তু টাকা ছাড়া এরা দিত না। এমনকি যারা নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিত তাদেরকেও কিন্তু টাকা দিত, অর্থাৎ
টাকা ছাড়া এনে কোনো খেলা ছিল না। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মনে করতাম যে ভারতের লোকজন অনেক দেশপ্রেমিক এবং তারা মনে হয় তোলাবাজ কম, চাঁদাবাজ কম, ঘুষখোর কম। যদিও তারাও ঘুষখোর, তারাও দুর্নীতিবাজ, কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম এরকম মনে হতো। কিন্তু একটা পর্যায়ে আমাদের দেখলাম যে বিষয়টা মোটেও তা না, বরং বাংলাদেশের লোকের সহিত ভয়ঙ্কর রকম দুর্নীতিবাজ। এবং একটা লোকও, তৃণমূল কংগ্রেসের একটা লোকও মানে সৎ না। বিশেষ করে ওই যে পার্থ চট্টোপাধ্যায় বলে একজন শিক্ষামন্ত্রী ছিল যে পশ্চিমবঙ্গে, সে তো তার বাড়ি এবং তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকার বস্তা পাওয়া গেল না। ওই যে শিক্ষক নিয়োগ করে টাকা আয় করছিল, ঘুষ নিছিল। তো যাই হোক, এখন যেহেতু তৃণমূল কংগ্রেস যেহেতু আর ক্ষমতায় নাই, তাহলে এখন পাবলিক মার দিবে না। অনেকের ক্ষেত্রে হয়েছে কি যে টাকা দিছিল, ঘর হয়তো পেয়ে গেছে, বা হয়তো ওই লক্ষ্মী ভাণ্ডারের যে নাম তাদের তোলা হয়ে গেছে এরকম, কিন্তু অনেকেই কিন্তু ঘর এখনও পায় নাই। অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের নাম কিন্তু এখনও ওঠে নাই, কিন্তু তারা তো টাকা পেমেন্ট করে দিয়েছে। এখন তাহলে কে দিবে? এখন তো আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না, তাহলে এখন কে ঘর দিবে? অথবা কে তাদের নাম ওই লক্ষ্মী ভাণ্ডারের মনে হয় যে বিপরীতে এখন নাম হয়েছে কি অন্নপূর্ণা ভাণ্ডার, তাই না? তো এখন কে নাম দিবে? তো স্বাভাবিকভাবে এখন টাকা ফেরত দেওয়া লাগবে না। তো ওই কাউন্সিলররা অথবা ওই যারা নাকি এই টাকা টুকা নিয়েছিল, তারা তো এখন প্রমাদ গুনছে। তারা চিন্তা করছে যে কোনো মোমেন্টেই তাদের উপরে গণপিটুনি শুরু হয়ে যেতে পারে। পাবলিক রাস্তায় দেখা মাত্রই হয়তো সোর বলে ধরে পিটানি শুরু করে দিতে পারে। তো এই হেতু তারা এখন যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের ডেকে ডেকে তাদের টাকা মনে হয় যে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করে দিচ্ছে। এরকম ঘটনা কিছু কিছু জায়গায় নাকি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে কি যারা টাকা দিছিল তাদের নাম টাম কি তালিকা করে রাখছিল নাকি? এটাও তো একটা সমস্যা, তাই না? যে তালিকা করে রাখছিল। এখন পাবলিক যদি বলে, কেউ যদি হয়তো 10,000 টাকা দিছিল, দিয়ে যদি এখন দাবি করে আমি 25,000 টাকা দিছিলাম, তো তাহলে আর জ্ঞান দাও না। আর তা বাদে দুর্নীতির টাকা যখন মানুষ পায় তখন দুইয়ের দিয়ে সে খরচ করে। মদ, মাগিবাজি, জুয়া ইত্যাদির পিছনে ব্যাপকভাবে কিন্তু দুইয়ের দিয়ে খরচ করে। উপার্জিত কষ্টার্জিত টাকা না তো। ফলে এখন কিন্তু এই যারা নাকি টাকা ফেরত দিছে তাদের কিন্তু বাড়িঘর জায়গা জমি বিক্রি করে কিন্তু দেয়া লাগবে, এছাড়া কিন্তু উপায় নাই। তবে হ্যাঁ, বাড়িঘর জায়গা জমি বিক্রি করেও যদি পরিশোধ করে যদি গণপিটুনির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাহলে খারাপ কি? আপনার গণপিটুনি তো খাওয়া যাবে না, তাই না? তো এটা খুবই মজার একটা খবর দেখা যাচ্ছে। তো যাই হোক, গণপিটুনির হাত থেকে যদি বাঁচতে পারে খারাপ কি? ধন্যবাদ।